নমস্কার বন্ধুরা, ফিনোস্পেস চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমাদের ফাইন্যান্সিয়াল জার্নি শুরু করার আগে সবথেকে প্রথম দরকার হলো একটি সেভিংস অ্যাকাউন্টের। আর আজ আমরা এই সেভিংস অ্যাকাউন্ট নিয়ে সব কিছু ডিটেলসে জানব। এখানে আপনাদের অনেকের মনে হতে পারে যে সেভিংস অ্যাকাউন্ট নিয়ে আবার জানার কি আছে। এটা তো খুবই সাধারণ ব্যাপার। একটি সেভিংস অ্যাকাউন্ট আমরা সাধারণত টাকা জমা রাখার জন্য বা ফিক্সড ডিপোজিট করার জন্য ব্যবহার করে থাকি। আচ্ছা, আপনি কি জানেন যে আপনি যে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টটি ইউজ করছেন, সেই ব্যাংকটি হঠাৎ কোনো কারণে বন্ধ হয়ে গেলে আপনি ম্যাক্সিমাম কত টাকা পেতে পারেন? তাতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 10 লাখ থাকুক বা 20 লাখ থাকুক। আর আপনি এটাও কি জানেন যে আপনার এটিএম কার্ডের সাথে আপনাকে ফ্রিতে কি কি ইন্স্যুরেন্স দেওয়া হয়েছে? এগুলো হয়তো অনেকেরই জানা নেই। তো আমরা এইসব নিয়ে তো জানবই, তার সাথে সেভিংস অ্যাকাউন্ট নিয়ে আরো ভালোভাবে ডিটেলসে জানবো। তাই এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ পুরো বিষয়টা ভালোভাবে না জানলে আপনারই ক্ষতি হতে পারে। আর আপনি যদি ফাইন্যান্স সম্বন্ধে সবকিছু ভালোভাবে জানতে ইচ্ছুক, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিতে পারেন, যাতে ফিনোস্পেস চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন প্রথমে আমরা সেভিংস অ্যাকাউন্টের বেসিক জিনিসগুলো নিয়ে দেখে নিই। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক সেভিংস অ্যাকাউন্টটা কি। এই সেভিংস কথাটা থেকে আমরা সাধারণভাবে কি বুঝতে পারছি? যে আমাদের সমস্ত রকমের সেভিংস করা বা সঞ্চয় করা টাকা যে অ্যাকাউন্টের মধ্যে আমরা রাখি, সেটাই সেভিংস অ্যাকাউন্ট। কিন্তু বর্তমানে এই অ্যাকাউন্টটির মাধ্যমে আমরা আমাদের খরচা ম্যানেজ করতে পারি। আর এই অ্যাকাউন্টটা আমরা ইনভেস্টমেন্ট, টাকা লেনদেন এইসবের জন্য ব্যবহার করে থাকি। এরপর আমরা দেখব সেভিংস অ্যাকাউন্ট প্রধানত কত প্রকারের হয়। প্রথম হচ্ছে বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট বা বিএসবিডি অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটি যে কোনো ব্যক্তিই খুলতে পারেন, কিন্তু এই অ্যাকাউন্টটি প্রধানত খুব কম ইনকাম গ্রুপের মানুষদের জন্যই ভালো। আরবিআই এর নিয়ম অনুযায়ী সব ন্যাশনালাইজ ব্যাংকে এই অ্যাকাউন্টটি খোলার অপশন থাকে। এবার আমরা দেখব বিএসবিডি অ্যাকাউন্টের কিছু ভালো দিক। এই অ্যাকাউন্টে কোনো মিনিমাম ব্যালেন্স আমাদেরকে মেনটেন করতে হয় না। রেগুলার ব্যাংক অ্যাকাউন্টের মতোই এখানে আপনি এটিএম কার্ড, চেকবুকের সুবিধাও পাবেন, কিন্তু সমস্ত ব্যাংক চেকবুকের সুবিধা নাও দিতে পারে। এবারে দেখে নেওয়া যাক বিএসবিডি অ্যাকাউন্টের কিছু খারাপ দিক। এই অ্যাকাউন্টে এক বছরে 1 লাখ টাকার বেশি আপনি জমা করতে পারবেন না। এই অ্যাকাউন্টে সবসময় 50,000 টাকার নিচে ব্যালেন্স রাখতে হবে, কখনোই 50,000 টাকার বেশি হওয়া চলবে না। এই অ্যাকাউন্টে এক মাসে 10,000 টাকার বেশি ক্যাশ উইথড্রল বা ট্রান্সফার করা যাবে না। দ্বিতীয় প্রকারের অ্যাকাউন্ট হলো রেগুলার সেভিংস অ্যাকাউন্ট। সাধারণত এই অ্যাকাউন্টটাই আমরা ব্যবহার করে থাকি। ব্যাংকে গিয়ে আমরা যদি কোনো স্পেসিফিক অ্যাকাউন্ট খোলার কথা না বলি, তাহলে সাধারণত ব্যাংক এই রেগুলার সেভিংস অ্যাকাউন্টই আমাদেরকে খুলে দেয়। এবার আমরা রেগুলার সেভিংস অ্যাকাউন্টের কিছু ভালো দিক দেখে নিই। এখানে আপনি ব্যাংকিং এর সমস্ত রকমের সুবিধা পেয়ে যাবেন, যেমন এটিএম কার্ড, চেকবুক, ইন্টারনেট ব্যাংকিং। এই অ্যাকাউন্টে টাকা রাখার বা টাকা তোলার ক্ষেত্রে কোনো লিমিটেশন থাকে না। এবার আমরা দেখব রেগুলার সেভিংস অ্যাকাউন্টের কিছু খারাপ দিক। রেগুলার সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম ব্যাংকেই একটি নির্দিষ্ট অ্যামাউন্ট মিনিমাম ব্যালেন্স রাখতে হয়। এই মিনিমাম ব্যালেন্সের অ্যামাউন্টটা প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে বেশি এবং গভর্নমেন্ট অধিকৃত ব্যাংকের ক্ষেত্রে কম হয়ে থাকে। আর এই মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে না পারলে আমাদের কাছ থেকে ব্যাংক পেনাল্টিও চার্জ করে। তৃতীয় প্রকারের ব্যাংক অ্যাকাউন্ট হলো স্যালারি সেভিংস অ্যাকাউন্ট। এটা সাধারণত যারা জব করেন তাদের স্যালারি যে অ্যাকাউন্টে ক্রেডিট হয়, সেরকম অ্যাকাউন্টগুলোই হলো স্যালারি সেভিংস অ্যাকাউন্ট। চলুন এবার দেখে নিই স্যালারি সেভিংস অ্যাকাউন্টের কিছু ভালো দিক। স্যালারি সেভিংস অ্যাকাউন্টে অনেক রকমের চার্জ দিতে হয় না। যেমন ধরুন আইএমপিএস, আরটিজিএস, এনইএফটি, ডিমান্ড ড্রাফটের ক্ষেত্রে কোনো চার্জ দিতে হয় না। কিছু কিছু ব্যাংক স্যালারি সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেটও একটু বেশি দিয়ে থাকে। আর এই স্যালারি সেভিংস অ্যাকাউন্টে কোনো রকম মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হয় না। আর ফ্রি এটিএম উইথড্রলের লিমিটও এই অ্যাকাউন্টের ক্ষেত্রে বেশি থাকে। আর এই স্যালারি সেভিংস অ্যাকাউন্টে সেরকম কোনো খারাপ দিক আমাদের চোখে পড়ে না। এই সেভিংস অ্যাকাউন্টগুলো ছাড়াও আরও অনেক রকমের সেভিংস অ্যাকাউন্ট হয়ে থাকে, যেমন সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটি যাদের 60 বছর বয়স পেরিয়ে গেছে তারা খুলতে পারবে। আর এই অ্যাকাউন্টটিতে সাধারণত রেগুলার সেভিংস অ্যাকাউন্ট থেকে 0.5% ইন্টারেস্ট বেশি থাকে। মাইনর সেভিংস অ্যাকাউন্ট, যাদের বয়স 18 বছরের কম, তারা এই মাইনর সেভিংস অ্যাকাউন্টটি খুলতে পারে। এক্ষেত্রে যদি কোনো বাচ্চার বয়স 10 বছরের নিচে হয়, তাহলে গার্জেনের সাথে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে হবে। আর বাচ্চার বয়স যদি 10 বছর পেরিয়ে যায়, তাহলে সে চাইলে নিজেও সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে পারে। কিন্তু 18 বছর পেরিয়ে গেলে তাকে প্রপার কেওয়াইসি জমা করে এই অ্যাকাউন্টটি রেগুলার সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে কনভার্ট করিয়ে নিতে হবে। এরপর আমরা দেখব উমেন সেভিংস অ্যাকাউন্ট নিয়ে। কিছু কিছু ব্যাংক মহিলাদের জন্য আলাদাভাবে ব্যাংক অ্যাকাউন্ট খোলার অপশন দিয়ে থাকে।
আর এই অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেটও বেশি থাকে। এছাড়াও কম ইন্টারেস্টে লোন নেওয়ারও সুবিধা থাকে। এছাড়াও আরও একটি অ্যাকাউন্ট নিয়ে দেখবো, সেটা হলো জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটি সাধারণত রেগুলার সেভিংস অ্যাকাউন্টের মতোই হয়, শুধুমাত্র এখানে মিনিমাম ব্যালেন্স কোনো মেনটেন করতে হয় না। এক্ষেত্রে সব থেকে ভালো ব্যাংক হলো কোটাক 811। এখানে আপনি রেগুলার সেভিংস অ্যাকাউন্টের মতোই সমস্ত সুবিধা পেয়ে যাবেন। এবং আপনি যদি কোটাক 811 অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বাড়িতে বসে খুব সহজেই এই অ্যাকাউন্টটি খুলে নিতে পারেন। তো চলুন, আমাদের প্রায় সবারই যখন রেগুলার সেভিংস ব্যাংক অ্যাকাউন্টটি আছে, তখন এই অ্যাকাউন্টের বিষয়ে আরও ভালোভাবে জেনে নেওয়া যায়। প্রথমে আমরা রেগুলার সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের কি ফিচার্স বা বৈশিষ্ট্য আছে সেগুলো নিয়েই জানবো। তো আমরা প্রথমে দেখব সেভিংস অ্যাকাউন্টের উপরে আমরা কত ইন্টারেস্ট পেতে পারি। ম্যাক্সিমাম ব্যাংকই সেভিংসের ওপরে 3 থেকে 4% হারে ইন্টারেস্ট দিয়ে থাকে। এখন কিছু কিছু প্রাইভেট ব্যাংক আর স্মল ফিনান্স ব্যাংক তাদের সেভিংস অ্যাকাউন্টে 7 থেকে 8% পর্যন্ত সুদ দিয়ে থাকে। কিন্তু এখানে কিছু জিনিস দেখে নিয়ে ব্যাংক অ্যাকাউন্টটি খুলবেন, কারণ যে ব্যাংক বেশি ইন্টারেস্ট দিচ্ছে সেখানে হয়তো বেশি এভারেজ ব্যালেন্স মেনটেন করতে হয়। বা যেমন ধরুন আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ক্ষেত্রে লেখা থাকে আপ টু 7% ইন্টারেস্ট পাবেন, কিন্তু এখানে দেখুন আপনার ব্যালেন্স 5 লাখের উপরে থাকলে তবেই 7% ইন্টারেস্ট পাবেন। এই জিনিসগুলো লক্ষ্য করে তবেই আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। শুধু বেশি ইন্টারেস্ট দিচ্ছে এটা দেখে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলা উচিত নয়। আমরা তো এটা সবাই জানি, অ্যাকাউন্ট খোলার সময় আমরা চেকবুক, এটিএম কার্ড এগুলো পেয়ে যাই। আর কোথাও পেমেন্ট করার জন্য বা টাকা উইথড্রল করার জন্য এগুলো আমরা ব্যবহার করে থাকি। এরপর আমরা রেগুলার সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের তৃতীয় বৈশিষ্ট্য নিয়ে জানব, যেটা হলো ইন্টারনেট ব্যাংকিং। এই ইন্টারনেট ব্যাংকিং এর সাহায্যে আপনি এনইএফটি, আরটিজিএস, আইএমপিএস এর মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও এই ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আপনি বাড়িতে বসেই ব্যাংক অ্যাকাউন্টের প্রায় সমস্ত কাজই করতে পারবেন। যেমন ধরুন ব্যালেন্স চেক করতে পারবেন, যতদিনের খুশি ব্যাংক স্টেটমেন্ট আপনি বের করতে পারবেন, ডিমান্ড ড্রাফট, ফিক্সড ডিপোজিট এগুলো করতে পারবেন। এছাড়াও আপনি আপনার ইনভেস্টমেন্টটাও অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে করতে পারবেন। এছাড়া আরো অনেক কিছুই আছে যেটা আপনি ইন্টারনেট ব্যাংকিং এর সাহায্যে ঘরে বসে ইজিলি করতে পারবেন। সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করার ক্ষেত্রে কিছু লিমিটেশন বা সীমাবদ্ধতা থাকে। এবার আমরা সেগুলো নিয়েই জানবো। আপনি যদি একবারে 50,000 টাকার বেশি টাকা জমা করেন বা 50,000 টাকার বেশি টাকা তোলেন, তখন আপনাকে প্যান কার্ডের ডিটেলস ব্যাংকে দিতে হয়। আপনি এক বছরে সেভিংস অ্যাকাউন্টে 10 লাখ টাকা বা একদিনে 1 লাখ টাকা জমা করতে পারবেন। তার বেশিও জমা করতে পারবেন, কিন্তু 10 লাখ টাকার বেশি জমা করলে ব্যাংক সেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে রিপোর্ট করে। এক্ষেত্রে আপনার টাকার সোর্স যদি ঠিক থাকে আর আপনি যদি সঠিকভাবে ইনকাম ট্যাক্স ফাইল করেন, তাহলে আপনার ভয়ের কিছু নেই। এবার আমরা দেখব সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে কি কারণে চার্জ বা পেনাল্টি কাটা হয়। এক নম্বর হচ্ছে নন মেনটেন্যান্স অফ এভারেজ মান্থলি ব্যালেন্স। আপনি অ্যাকাউন্টটি খোলার সময় আপনার অ্যাকাউন্টে কতটা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে সেটা ভালোভাবে জেনে নেবেন। তাছাড়া মিনিমাম ব্যালেন্স না রাখার জন্য আপনাকে 100 থেকে 650 টাকা পেনাল্টি দিতে হতে পারে। এটা বিভিন্ন ব্যাংকের বিভিন্ন রকম চার্জ হয়ে থাকে। সেকেন্ড হচ্ছে চেকবুক চার্জেস। সাধারণত সব ব্যাংকই প্রত্যেক বছর 10 থেকে 25টা চেক ফ্রিতে দেয়। তারপর যদি আপনার আরও চেকের প্রয়োজন হয়, তখন সেটার ওপর চার্জ দিতে হয় এবং সেটা 50 থেকে 100 টাকার মধ্যে হয়। তবে সেটা ডিপেন্ড করে আপনি কত পেজের চেকবুকের জন্য অ্যাপ্লাই করছেন সেটার উপরে। থার্ড হচ্ছে ডেবিট কার্ড চার্জ। আপনি যে এটিএম কার্ড বা ডেবিট কার্ডটা ইউজ করছেন সেটার জন্য বছরে একবার চার্জ কাটা হয়। সেটাকে অ্যানুয়াল মেনটেন্যান্স ফি বলা হয় এবং এটি আপনি কি রকমের এটিএম কার্ড ব্যবহার করছেন তার উপর নির্ভর করে। এই চার্জটি সাধারণত 100 থেকে 800 টাকা পর্যন্ত হতে পারে। 4 নম্বর হচ্ছে ফান্ড ট্রান্সফার ফি। আপনি যদি টাকা ট্রান্সফার করার জন্য এনইএফটি, আরটিজিএস বা আইএমপিএস ব্যবহার করেন, তাহলে আপনাকে কিছু চার্জ দিতে হয়। আর এটা 5 টাকা থেকে 25 টাকার মধ্যে হয়ে থাকে। আর অনেক ব্যাংকই এই সব রকমের ট্রান্সফারের ক্ষেত্রে কোনো চার্জ কাটে না। এছাড়াও অনেক রকমের চার্জ হয়ে থাকে যেটা হয়তো আমাদের অনেকেরই জানা নেই, তবে সেগুলো নিয়ে পরে একটা ভিডিওতে আলোচনা করব। এরপর আমরা সেভিংস অ্যাকাউন্টের কিছু আননোন ফিচার্স নিয়ে জানবো। এগুলো হয়তো আমাদের অনেকেরই জানা নেই, তো চলুন দেখে নেওয়া যাক। একটি ব্যাংক অ্যাকাউন্টে 5 লাখ টাকা পর্যন্ত ইনসিওর থাকে, আর এই ইন্স্যুরেন্সটি প্রোভাইড করে ডিআইসিজিসি। ডিআইসিজিসি হলো আরবিআই এরই একটি শাখা। ধরুন আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টটা ইউজ করেন, যে ব্যাংকে হয়তো আপনি টাকা রেখেছেন, সেই ব্যাংকটি কোনো কারণে হঠাৎ বন্ধ হয়ে গেল। আপনার ব্যাংক অ্যাকাউন্টে তখন 2 লাখ টাকা আর 7 লাখ টাকা ফিক্সড ডিপোজিট ছিল, কিন্তু ডিআইসিইসি আপনাকে 5 লাখ টাকাই পেমেন্ট করবে। বাকি টাকাটাও আপনি পেয়ে যেতে পারেন, তবে 5 লাখ টাকার গ্যারেন্টি প্রোভাইড করে ডিআইসিইসি। তবে ব্যাংক বন্ধ হয়ে যাওয়াটা এখন খুবই কঠিন, কারণ আরবিআই নিজেদের টেকনোলজি দিয়ে যেভাবে এখন প্রতিটা ব্যাংককে মনিটর করে, তাতে ব্যাংকে যদি কিছু প্রবলেম হয়ে থাকে সেটা আগেই আরবিআই বুঝতে পেরে যায় আর তারপর সেটা নিয়ে অ্যাকশন নেওয়া শুরু হয়ে যায়। আপনি কি জানেন যে প্রায় সব এটিএম কার্ড বা ডেবিট কার্ডে ফ্রিতে কয়েকটি ইন্স্যুরেন্স দেওয়া হয়?
চলুন দেখে নিই সেগুলো কি কি। প্রথম হচ্ছে পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার। কার্ড হোল্ডারের কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে বা পার্মানেন্ট কোনো ডিসেবিলিটি হয়ে গেলে তার ফ্যামিলি এই অ্যামাউন্টটি ক্লেম করতে পারে। এই ইনসিওর্ড অ্যামাউন্টটি সাধারণত 2 থেকে 5 লাখের মধ্যে হয়ে থাকে এবং আপনি যদি প্রিমিয়াম কোনো অ্যাকাউন্ট ইউজ করেন সেক্ষেত্রে 15 লাখ পর্যন্তও পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার থাকে। দুই হচ্ছে পারচেস প্রোটেকশন। আপনি ধরুন এটিএম কার্ড নিয়ে কোনো জিনিস কিনলেন, কিন্তু ওই জিনিসটা কোনো কারণে 60 দিনের মধ্যে চুরি হয়ে গেল, সেটাও আপনি ব্যাংকে গিয়ে ক্লেম করতে পারবেন। 3 নম্বর হচ্ছে লস্ট ব্যাগেজ ইন্স্যুরেন্স। যদি আপনি কোথাও ঘুরতে গিয়ে আপনার ব্যাগটি হারিয়ে ফেলেন বা ব্যাগটি চুরি হয়ে যায়, সেক্ষেত্রেও আপনি এটি ব্যাংকে গিয়ে ক্লেম করতে পারেন, কারণ এটার পিছনেও ব্যাংক ইন্স্যুরেন্স প্রোভাইড করে। 4 নম্বর হচ্ছে কার্ড লাইবিলিটি কভার। আপনি যদি এটিএম কার্ডটি বা ডেবিট কার্ডটি হারিয়ে ফেলেন বা আপনার কার্ডটি যদি চুরি হয়ে যায় আর আপনি খুব তাড়াতাড়ি ব্যাংকে জানিয়ে দেন, আর তারপর যদি ওই এটিএম কার্ডটি ব্যবহার করে কেউ কোনো ট্রানজাকশন করার চেষ্টা করে, সেটার জন্য আপনি দায়ী থাকবেন না, সেই টাকাটাও আপনাকে ব্যাংকই পেমেন্ট করবে। এইসব ইন্স্যুরেন্সগুলি সব রকমের কার্ডের সাথে দেওয়া হয় না, তবে বেশিরভাগ এটিএম বা ডেবিট কার্ডে এই পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভারটি দেওয়া হয়। তাই আপনি যখন এটিএম কার্ড নেবেন তখন ভালোভাবে তার সুবিধে অসুবিধেগুলো জেনে নেবেন। তো চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আশা করছি সেভিংস অ্যাকাউন্ট নিয়ে আপনারা অনেক কিছু আজ নতুন জানলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে আমাকে মোটিভেট করতে পারেন, যাতে আপনাদের জন্য আরো ভালো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে পারি। আর আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো টপিক নিয়ে ভিডিও চান, তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। পরের ভিডিওতে আরো একটি ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ও ভালো থাকুন।